এখন কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনাটা হয়, কারণ হচ্ছে আমাদের তিতুমির কলেজে 97 সালের পর 98 সাল থেকে এই পর্যন্ত, মানে হচ্ছে 27 বছর ধরে এখানে কোনো ইন্টারমিডিয়েট নেই, এবং 10 বছরের বেশি সময় হয়ে গেছে এখানে কোনো ডিগ্রি শাখাও নেই। মানে শুধুমাত্র স্নাতক এবং স্নাতকোত্তরটা পড়ানো হয় একটা বিশ্ববিদ্যালয়ের মতনই। তো এই জায়গাটায় আপনি কিন্তু বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে আপনি ওই ইন্টারমিডিয়েট যে বিচ্ছিন্ন করার যে ঝামেলাটা, ওইটা পোহাতে হইতেছে না। একই সাথে যদি আপনি অন্য কলেজের কথা বিবেচনা করেন, তাদের কিন্তু এই ঝামেলাটা পোহাইতে হবে। এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিমান্ড, যেটা আমি প্রথমে বলেছিলাম। এইটা কিন্তু ঢাকার যেমন একটা কলেজের জিওগ্রাফিক্যাল ডিমান্ড রয়েছে তিতুমির কলেজের, আপনি রাজশাহী কথা বিবেচনা করেন, রাজশাহী কলেজ বা হচ্ছে বরিশালে বিএল কলেজ যেটা বলেন, সেখানে কিন্তু এই জিওগ্রাফিক্যাল ডিমান্ডটা আপনার মিলবে না। দেখেন তিতুমিরের এই পজিশনটার জন্য হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এইটাকে যেভাবে প্রাধান্য দেয়, আপনার বিএল কলেজকে কিন্তু সেভাবে প্রাধান্য দিবে না, এটা সত্য কথা। তো ওই জায়গাটা আপনাকে কম্পেয়ার করতে হবে, আপনাকে শুধু একটা দাবিতে কম্পেয়ার করলে হবে না, আপনাকে সামগ্রিক বিষয়টা কম্পেয়ার করে বুঝতে হবে তিতুমির কেন ইউনিক ওই জায়গাটায়। আচ্ছা, জিওগ্রাফিক্যাল ডিমান্ডের যে কথাটা বললেন, এই মুহূর্তে ঢাকার কারেন্ট জনসংখ্যা হচ্ছে প্রায় 2 কোটি, এবং আমরা হুম। কিছুদিন আগে দূষিত বায়ু শহর হিসেবে চ্যাম্পিয়ন হয়েছি। তো যখন আবার নতুন একটা ইউনিভার্সিটি তৈরি হবে, স্বাভাবিকভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা সেখানে পড়তে আসবে। তো জনসংখ্যার চাপটা আমরা আরো বাড়িয়ে দিচ্ছি। তো জিওগ্রাফিক্যাল ডিমান্ডের জায়গাটা পজিটিভ ভাবে দেখাচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি ঢাকা সিটির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। দেখেন আপনি এখানে ঠিক আছে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে বাংলাদেশের মানুষ ঢাকা কেন্দ্রিক, মানে ঢাকামুখী, ঢাকায় আসতে চায় সবাই। এবং এটাকে আপনি শুধুমাত্র ইউনিভার্সিটির একটা পর্যায়ে যদি বিবেচনা করবেন, ব্যাপারটা এমন না। আপনি যদি এটাকে বিকেন্দ্রীকরণ সত্যিই করতে চান, মানে যদি আপনার এই শিক্ষার্থীর চাপ বা হচ্ছে মানুষের চাপ, সব টোটাল হচ্ছে ঢাকার মধ্যে যে নাগরিক সমাজের চাপ, সেটা যদি কমাতে চান, তাহলে কিন্তু আপনি এই শিক্ষাকে বিকেন্দ্রীকরণ করে কমাতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে আপনি যদি আপনার অন্য অন্য ফেসিলিটি যেগুলো আছে সেগুলো যদি বিকেন্দ্রীকরণ করতেন তাহলে হয়তো, কিন্তু আপনি সেটা পারতেছেন না। বরঞ্চ আপনি সেটা না পেরে আপনি একটা স্থির অবস্থায় আছেন। এখন স্থির অবস্থা থাকার ফলে কি হচ্ছে, থাকার ফলে আপনার এই শিক্ষার্থীরা কিন্তু এখানে আসতেছে, কিন্তু আসার পরে তারা এখানে ভর্তি হওয়ার পরে একটা মানহীন শিক্ষা নিয়ে এখান থেকে চলে যাচ্ছে আবার। তো আপনি যেহেতু তাদেরকে এখানে ভর্তি করতেছেন, তাদেরকে একটা মানসম্মত শিক্ষা দিন, যাতে করে তারা এই শিক্ষাটা নিয়ে আপনার দেশের উন্নয়নে তারা কাজ করতে পারে। তো মানসম্মত বিশ্ববিদ্যালয়ে যদি আমি কথা বলি, মানে আপনি বললেন যে বিকেন্দ্রীকরণ আসলে সবকিছু করা সম্ভব হচ্ছে না, বিভিন্ন প্রশাসনিক ইস্যু আছে, বিভিন্ন ব্যবসায়িক ইস্যু আছে, যেগুলো আমরা চাইলেও বিকেন্দ্রীকরণ এই মুহূর্তে করতে পারছি না। কিন্তু হুম। শিক্ষা বিকেন্দ্রীকরণ জিনিসটা কিন্তু খুব ভালোভাবে সম্ভব, যেটা আপনি বললেন যে মানসম্মত শিক্ষার যেহেতু অভাব। তো আমি তো বাংলাদেশ মানে সরকার তো চাইলে বাংলাদেশের অন্য যে কোনো জায়গা, যেমন চিরাঙের একটা হিউজ জায়গা আছে যেখানে কোনো ইউনিভার্সিটি নাই, কিন্তু পরিবেশটি ইউনিভার্সিটির জন্য পারফেক্ট। রাজশাহীর কথা উদাহরণ হিসেবে বলতে পারি, যে রাজশাহী কলেজের মতো বিভিন্ন ঐতিহ্যবাহী কলেজও আছে। তো ওই রকম একটা জায়গা যেখানে আসলে জনসংখ্যার চাপ বাড়বে না, নতুন করে কোনো সমস্যা সৃষ্টি হবে না, বরং তো নতুন একটা ইউনিভার্সিটি সেখানকার অর্থনৈতিক বিভিন্ন সম্ভাবনা জোয়ার করে দিতে পারে। সেরকম একটা জায়গা আসলে ইউনিভার্সিটি না করে আসলে আহ ঢাকার ভিতরে এই যে বললেন যে এই 2 কোটি মানুষের প্রেশার, এই প্রেশারটাকে আরো বাড়ানোটা আসলে কতটা ঠিক হবে? দেখেন আপনি ইউনিভার্সিটি করলে কিন্তু প্রেশারটা একেবারে বেড়ে যাচ্ছে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে প্রেশারটা আপনার এমনিতেই বাড়তেছে, আপনি যদি অন্য অন্য জিনিসগুলো বিকেন্দ্রীকরণ না করেন। তাকে একটা একটা জিনিস আমি একটু ধরাই দিই ছোট করে। আমার এই মহাখালীতে, শুধুমাত্র এই মহাখালীতেই মনে হয় হচ্ছে বাংলাদেশের যেগুলো হচ্ছে আপনার প্রাইভেট কোম্পানিগুলো আছে, সবগুলো হেড অফিস মোটামুটি মহাখালীতে অবস্থিত। আপনি বলেন যে হেড অফিস গুলো কেন মহাখালীতে হইলো, এগুলো কি অন্য জায়গায় হইতে পারতো না? এইটা কিন্তু রাষ্ট্র দেখতেছে না। তো এইটাকে বিকেন্দ্রীকরণ করলে আমার মনে হয় শিক্ষাকে বিকেন্দ্রীকরণ না করে এইটাকে যদি বিকেন্দ্রীকরণ করতেন আপনি, তাহলে কাজে লাগতো বেশি। আপনি যেটা বললেন যে চট্টগ্রামে একটা হিউজ জায়গা আছে যেখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি করা যায়, দেখেন হ্যাঁ অবশ্যই করা যায়। দেখেন নেত্রকোনা ইউনিভার্সিটি হয়েছে 500 একর জায়গা অধিগ্রহণ করে, কিন্তু সেখানে শিক্ষার্থীরা পড়তে যায় না, শিক্ষার্থীরা চয়েসের মধ্যে রাখতেছে না। কিন্তু আবার আপনি একই সাথে ওইটাকে ভালো ইউনিভার্সিটি বানাতে পারতেছেন না, আপনার সরকারের বিভিন্ন কারণে আপনি টাকা পয়সা বরাদ্দ বানাতে পারতেছেন না। একই সাথে আপনাকে নতুন একটা জিনিস দেখাই, আমার কিশোরগঞ্জে, যেখানে আমি হচ্ছে গুরুদুয়ারে লেখাপড়া করে আসছি, কিশোরগঞ্জে। তো সেই জায়গায় একটা ইউনিভার্সিটি হয়েছে কিশোরগঞ্জে, সেটা প্রায় 2 বছর হয়ে গেল কিশোরগঞ্জ ইউনিভার্সিটি হয়েছে। সেই জায়গায় আমার গুরুদুয়ার কলেজে নতুন বিল্ডিং হয়েছে 10 তলা, সেই 10 তলা বিল্ডিং এ ভাড়া নিয়ে এখন পর্যন্ত চলতেছে, তারা কিন্তু অবকাঠামো এখন পর্যন্ত করতে পারে নাই। তো আপনি একটা নাম দিয়ে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিলে অবকাঠামো করতে পারেন না এখনো। সেটার থেকে এটা ভালো না যে এখানে একটা অবকাঠামো অলরেডি রয়েছে, আপনি এটাকে যদি ইউনিভার্সিটি করেন তাহলে সেটা ফ্যাসিলিটিটা বেশি পাচ্ছে, আপনাকে অন্য জায়গায় ভাড়া না চালাতে হইতেছে না। তো এই যে আপনি বিকেন্দ্রীকরণ করতে যাইয়া আপনার টাকাগুলো খরচ করতেছেন, প্লাস হচ্ছে আপনি মানসম্মত শিক্ষা দিতে পারতেছেন একই সাথে। কিন্তু এখানে আপনি যদি করতেন তাহলে মানসম্মত শিক্ষা দিতে পারতেন, এবং একই সাথে হচ্ছে আপনি ফ্যাসিলিটিসটাও আপনার রাষ্ট্রপক্ষ থেকে এভাবে দিতে হইতো না, অলরেডি যেহেতু করা আছে। ওই জায়গাটা আমরা বলছি যে আমাদের তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করা দরকার। ওকে, এবার আমরা আসছি জনাব তানিম বিন কাইয়ুমের কাছে। জনাব তানিম বিন কাইয়ুম, তিতুমিরের পক্ষ থেকে জনাব আমিনুল ইসলাম কিন্তু
অনেকগুলো যৌক্তিক কথা তুলে ধরলো, যেগুলো হয়তো তার দিক থেকে যৌক্তিক কথাপূর্ণ মনে হয়েছে, যে তিতুমিরের ভিতরে অবকাঠামো আছে এটা বিশ্ববিদ্যালয় চাইতেই পারে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখতে পাই যে তিতুমিরকে নিয়ে ঢাবি এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ক্রমাগত ট্রল করে যাচ্ছে, বা তিতুমিরকে হিউমিলিয়েট করে কথা বলছে। আসলে ঢাবি ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কি তিতুমিরকে ট্রল করার কোনো যৌক্তিক অধিকার আছে কিনা, যেহেতু বিষয়টা সরকারি পর্যায়ে আহ, যারা সরকারের স্টেক হোল্ডার আছে, যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তারা বিষয় ডিল করছে, সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কেন তিতুমিরকে নিয়ে ট্রল করছে, এটা কিভাবে দেখবেন? না, প্রথম কথা হচ্ছে ট্রোল করার অধিকার তো কারোই নেই, কেউ কাউকে ট্রোল করতে পারে না। মানে উচিত না করা, নৈতিক অধিকারও কারণ নেই। তারপরে হচ্ছে ট্রোল হয় বিভিন্ন বিষয় নিয়ে, সেটার কারণটা হচ্ছে যদি আমরা খুঁজতে যাই তাহলে মানে তাদের যেই জায়গাগুলো তারা বলে শিক্ষার মান উন্নয়ন, দেখেন এটা তো হচ্ছে ওভারঅল বাংলাদেশের ব্যাপার। এটা তো তিতুমির কলেজের কতিপয় শিক্ষার্থীদের হচ্ছে যে পুরো বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন নিয়ে হচ্ছে কাজ করতে হবে, কিংবা হচ্ছে রাস্তা ব্লক করতে হবে শুধু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার মাধ্যমে। এইটা এক প্রকার হচ্ছে ভেক লজিক। কি কারণে সেটা হচ্ছে আসতে, এরপর হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিমান্ডের কথা বললেন, যে হচ্ছে শিক্ষার বাণিজ্যিকীকরণ। শিক্ষার বাণিজ্যিকীকরণ তো হচ্ছে শুধু গুলশান, বনানী, বারিধারা এই অঞ্চলে না, হচ্ছে ঢাকা কেন্দ্রিক কিংবা হচ্ছে মানে শহরগুলো কেন্দ্রিক। এই শিক্ষার বাণিজ্যিকীকরণ তিতুমির বিশ্ববিদ্যালয়ে যদি করাও হয় তাহলে এই বাণিজ্যিকীকরণ থামবে না। ইভেন হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিমান্ডের কথা যদি বলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঢাকায় ট্রান্সফার করা হবে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো বেশি খুশি হবে যে ঢাকার ভিতরে তারা পড়াশোনা করতে পারবে। চিটাগাং বিশ্ববিদ্যালয়কে ঢাকায় ট্রান্সফার করা হবে, তারা আরো বেশি খুশি হবে যে ঢাকার ভিতরে পড়াশোনা করতে পারবে। তো ঢাকার ভিতরে যদি সব বিশ্ববিদ্যালয়কে ট্রান্সফার করা হয় তাহলে তো সব বিশ্ববিদ্যালয়ের জন্যই ভালো। তারা কেউ তো হচ্ছে তখন মানে কি কারণে অন্য কেউ ঢাকার বাইরে যাইতে চায় না, রাজশাহীতে যাইতে চায় না, ঢাকা ভার্সিটি থাকতে চায়, অপেক্ষাকৃত যদি হচ্ছে খারাপ সাবজেক্ট হয়। কি কারণে চিটাগাং ভার্সিটিতে যাইতে চায় না? কারণ হচ্ছে সেন্ট্রালের ভিতরে হচ্ছে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। এখন আপনি হচ্ছে ভার্সিটি গুলো যদি সব এই ঢাকার ভেতরে করেন, কিংবা হচ্ছে ঢাকার ভেতরে যদি ভার্সিটির সংখ্যা বাড়ান, তাহলে লোকাল যে ডিমান্ড গুলো আছে, যেমন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহীতে যে ডিমান্ডটা আছে, কিংবা হচ্ছে আপনি সারা দেশে যে সুষম উন্নয়ন করতে চাইতেছেন, শিক্ষার ক্ষেত্রে বলেন সবকিছুর ক্ষেত্রেই বলেন, সেই সুষম উন্নয়ন হবে না। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিমান্ডের কথা যেটা বলে যে গুলশান, বনানী, বারিধারা ওইদিকে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই, এইরকম যদি আপনি হচ্ছে কয়েকটা থানা কেন্দ্রিক জিওগ্রাফিক্যাল ডিমান্ড তৈরি করেন, তাহলে তো হচ্ছে আপনি দেখবেন যে ওই যে নওগাঁ একটা ইউনিভার্সিটি হবে, কিংবা হচ্ছে ঠাকুরগাঁও একটা ইউনিভার্সিটি হবে, তাদেরও হচ্ছে অনেক বেশি ডিমান্ড আছে, কারণ ওই জায়গাগুলোতে হচ্ছে ইউনিভার্সিটি নাই। এরপরে হচ্ছে আপনি আরো দেখবেন যে হচ্ছে পুরান ঢাকার বেশ কয়েকটা থানা মিলে কোনো হচ্ছে ইউনিভার্সিটি নাই। এরপরে ঢাকার ভিতরে অনেকগুলো থানার ভিতরে কোনো ইউনিভার্সিটি নাই, মানে 3-4টা থানা কিংবা 4-5টা থানার ভিতরে কোনো ইউনিভার্সিটি নাই। ঢাকা মহানগরটা যতটুকু জায়গার ভিতরে আছে, মহানগর জায়গা খুবই সীমিত। আপনি দেখবেন তিতুমির কলেজে যারা হচ্ছে শিক্ষার্থী আছে, তারা কেউ মিরপুর থেকে, কেউ পুরান ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতে যায়, যায় না? তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে এইরকম যাইতে পারে, তাহলে যে মহাখালীতে আছে সে তো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। আমরা ঢাকা ইউনিভার্সিটি বেশিরভাগ একটা বিশাল সংখ্যক বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে অনাবাসিক। অনাবাসিক শিক্ষক মানে স্টুডেন্টরা কোথা থেকে আসে? বেশিরভাগই তো হচ্ছে ঢাকার বিভিন্ন প্রান্তে থাকে, এবং এই যোগাযোগটা অসম্ভব কোনো কিছু না, খুব কঠিন কোনো কিছু না। তাহলে তারা তো ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জগন্নাথ ইউনিভার্সিটি, এরপর হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, বিউপি আছে, এমআইএসটি আছে, এইগুলোতে যাইতে পারে। তো যাওয়ার তো অনেকগুলো স্কোপ আছে, এবং হচ্ছে এই জায়গাটা হচ্ছে খুবই সামান্য। এখন আপনার ঘরের দোরগোড়ায় তো আর ইউনিভার্সিটি পৌঁছে দেওয়া হবে না। আর ওই যে মানে গুলশান, বনানী ডিপ্লোম্যাটিক যে জোন গুলো আছে, এই ডিপ্লোম্যাটিক জোন গুলোর আশেপাশে যদি আপনি পাবলিক ইউনিভার্সিটি করেন, পাবলিক ইউনিভার্সিটি কোন স্টুডেন্টরা পড়ে? পাবলিক ইউনিভার্সিটি বেশিরভাগ স্টুডেন্টরা পড়ে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টরা। আর গুলশান, বনানী, বারিধারার আপনি যেই ক্লায়েন্টদেরকে আকর্ষণ করার চেষ্টা করছেন, তারা তো হচ্ছে উচ্চবিত্ত। উচ্চবিত্ত এরা পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আসে না কেন? এখানকার হচ্ছে আবাস মানে আবাসনের সিস্টেম বলেন, কিংবা হচ্ছে এডুকেশনের সিস্টেম বলেন, অন্যান্য যে সিস্টেম গুলো আছে, এই সিস্টেম গুলোর কারণে হচ্ছে তারা অনেকে আসে না। অনেকে আছে ইন্টারমিডিয়েটের পরে দেশের বাইরে চলে যায়। তো আপনি তাদেরকে আলটিমেটলি অ্যাট্রাক্ট করতে পারবেন না। তাহলে আলটিমেটলি আপনার কাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে? অ্যাট্রাক্ট করতে হবে ওই পাবলিক ইউনিভার্সিটি গুলো হইলে। পাবলিক ইউনিভার্সিটির মূল কাজই হচ্ছে যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আছে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া উন্নত জীবন যাপনের জন্য, যেগুলো হচ্ছে করে থাকে পাবলিক ইউনিভার্সিটি গুলো। তো আলটিমেটলি যারা উন্নত জীবন যাপন অলরেডি করতেছে তাদের কথা বলে আপনি হচ্ছে মানে পাবলিক ইউনিভার্সিটি করবেন, আর পাবলিক ইউনিভার্সিটি যে স্টুডেন্টরা তারা আবার আসে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এইরকম জায়গা থেকে। তো তাহলে এই ব্যাপারগুলো তো সাংঘর্ষিক হয়ে যায়। এইটা আমার কাছে মনে হয় যে একভাবে যায় না। এরপর তারা অবকাঠামোর কথাবার্তা মানে যেগুলো বলেন যে আমাদের তো হচ্ছে এই ক্লাব আছে, সেই ক্লাব আছে, এইগুলো হচ্ছে দেখেন অনার্স লেভেলে কিংবা মাস্টার্স লেভেলে যে কোনো কলেজে এই সমস্ত ক্লাবগুলো থাকবে, এটা স্বাভাবিক কথা। এবং হচ্ছে তারা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট,
যদি সেটা তিতুমির কলেজ, কিন্তু সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিংবা তার আগে ন্যাশনাল অধিভুক্ত ছিল, কিন্তু তারা তো ভার্সিটি লেভেলের স্টুডেন্ট, সো এই ক্লাবিং গুলো তো থাকবেই। ন্যাশনাল ভার্সিটির থেকেও তো অনেক কলেজের অনেক স্টুডেন্ট হচ্ছে দেশের বাইরে যে বিভিন্ন ক্লাবিং করে, পার্সোনালি হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে। তো এইগুলো কখনো একটা ইউনিভার্সিটি হওয়ার মানদণ্ড না, কিংবা একটা ইউনিভার্সিটি মানে যদি হওয়ার জন্য এই অনুষঙ্গগুলোকে আপনি বিবেচনায় নিতে পারেন না। অবকাঠামোর ক্ষেত্রে আপনি যে অবকাঠামোর কথা বলতেছেন, এখন তিতুমিরের যে সেট আপটা আছে এটা হচ্ছে একটা কলেজের সেট আপ। এরপর হচ্ছে যে শিক্ষকরা আছে এরা বেশিরভাগ হচ্ছে জাস্ট টিচিং প্রফেশনে আছে। কিন্তু ইউনিভার্সিটি করার ক্ষেত্রে আপনার যেই জায়গাগুলোর উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার একটা রিসার্চার থাকতে হবে পর্যাপ্ত সংখ্যক। কয়েকজন পিএইচডি টিচার আছে, পিএইচডি টিচার মানে হচ্ছে গবেষক না, তারা হচ্ছে একটা সময় গবেষণা করছে চলে আসছে। তো এই জিনিসগুলো মনে হয় যে অনেকটা বেশি তাদের যে জিওগ্রাফিক্যাল ডিমান্ডের কথা, এরপর হচ্ছে শিক্ষার মানোন্নয়ন তো বড় মানে ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষা এটাও তো উন্নত না। শিক্ষা না, শিক্ষার মানে আপনি যে কথাই বলেন কলেজগুলো থেকে আবার হচ্ছে ইউনিভার্সিটি গুলোর একটু উন্নত। ইউনিভার্সিটি গুলোর ভেতরে হচ্ছে ধরেন নওগাঁ ইউনিভার্সিটি থেকে রাজশাহী ইউনিভার্সিটির পরিবেশ অনেক উন্নত, রাজশাহী ইউনিভার্সিটির যে আবার হচ্ছে ঢাকার ভিতরে ইউনিভার্সিটি গুলো হচ্ছে একটু উন্নত, আবার ঢাকা ইউনিভার্সিটির যে যদি হচ্ছে এডুকেশনের কথা বিবেচনা করেন বুয়েটের পরিবেশ আরো বেশি উন্নত। তো এই যে উন্নয়নের ব্যাপারটা এটা তো হচ্ছে আপেক্ষিক, এটা এইরকম না যে তিতুমির কলেজ থেকে করলে হচ্ছে শিক্ষার মান উন্নয়নটা হয়ে যায়, বরং হচ্ছে আপনার ঢাকা শহরের যে কেন্দ্রিকতা কিংবা হচ্ছে আমরা যে জিনিসগুলোতে সমস্যায় ভুগতেছি, এটা হচ্ছে ঢাকা শহরে হচ্ছে অতিরিক্ত চাপ পড়তেছে, সেই অতিরিক্ত চাপ তো মানে ওয়ান কাইন্ড অফ আরো বাড়তেছে যদি তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা হয়। এই জায়গায় তো কোনো আপার হ্যান্ড নাই, কিংবা এই জায়গায় আপনি মানে কোনো প্রকার মানে রাষ্ট্রের যে আলাদা সুবিধা, রাষ্ট্রের যে আলাদা মানে পরিমাণে আপনার কি বলবো যে ইন্টারেস্ট থাকার জায়গা, সেই ইন্টারেস্ট গুলো তো মানে এই জায়গায় নাই। এরপর জিওগ্রাফিক্যাল ডিমান্ড, আপনি হচ্ছে যে ঢাকার ওই প্রান্তে থাকে, উত্তরা থেকে কেউ এসে ঢাকা ইউনিভার্সিটি ক্লাস করতে পারে, আর মহাখালী থেকে ঢাকা ইউনিভার্সিটি ক্লাস করতে পারে, আবার পুরান ঢাকা থেকে ডিউপি থেকে ক্লাস করতে পারে। সুতরাং মহাখালী থেকে কিংবা হচ্ছে ওই রিজিয়ন থেকে আশেপাশের ইউনিভার্সিটি গুলোতে যেতে পারবে না, এটাও মোটামুটি হচ্ছে বেগ কথা। এবং হচ্ছে যারা তিতুমির কলেজে পড়ে তারা কোথেকে আসছে, তারা তো বেশিরভাগ হচ্ছে গ্রাম থেকে আসছে, কিংবা হচ্ছে শহরে আশেপাশের লোকজন, কিংবা হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে ছড়ায় ছিটা থাকা মানুষজন। তো এই তারা হচ্ছে যদি তাদের ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিক, কিংবা জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিক, ভর্তি পরীক্ষা দিক, ডিউপিতে ভর্তি পরীক্ষা দিক, সেখানে হচ্ছে এরপরে তার যদি অ্যাডমিশনটা হয়ে যায় সেখানে গিয়ে হচ্ছে সে পড়বে, সেখানকার আশেপাশে থাকবে। তো জিওগ্রাফিক্যাল ডিমান্ডের ব্যাপারগুলো মনে হয় যে যায় না আসলে, মানে এই বিষয়টা যৌক্তিক না, এটা আমার কাছে মনে হয়। তো এই সমস্ত জায়গাগুলো থেকে ওই ট্রোলের বিষয়গুলো উঠে আসে, যদিও ট্রোলের বিষয়টা কখনোই হচ্ছে কাম্য না এবং কখনোই মানে সমর্থনযোগ্য না, এটা নৈতিকভাবে একেবারে হচ্ছে অসমর্থিত একটা বিষয়। ধন্যবাদ জনাব তানিম বিন কাইয়ুমকে। এই মুহূর্তে আমরা আবার ফেরত যাচ্ছি জনাব আমিনুল ইসলামের কাছে। জনাব আমিনুল ইসলাম, তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পর্যায়টা ছিল সেটাতে কিন্তু আমরা দেখছিলাম বেশ কিছু সহিংসতা, যেমন ট্রেনে ঢিল ছুড়ে শিশু সহ অন্যান্য মানুষদেরকে আহত করা, পরবর্তীতে আহ রাস্তা আটকে আন্দোলন করা, ইভেন অনেক সোশ্যাল মিডিয়া কিছু ভিডিওতে দেখা গেছে যে হচ্ছে আপনারা অ্যাম্বুলেন্সকে যেতে দিচ্ছেন না বা এরকম কোনো ইস্যুর কথা আসলে শোনা যাচ্ছে। তো এই যে জনদুর্ভোগের যে সৃষ্টির বিষয়টা, এই জিনিসটাকে আপনারা আসলে কিভাবে দেখেন, বা যারা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল, যারা ট্রেনে ঢিল ছুড়ে মানুষদেরকে আহত করেছিল, তাদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে ট্রেনের যে বিষয়টা, এটা নিয়ে সবাই কথা বলে, এবং এটা নিয়ে কথা বলার সময় সবাই একটা কথাই বলে ট্রেনে হামলা করা হয়েছে বা এরকম কিছু একটা বলার চেষ্টা করে, হয়তো না জানার কারণে হয়ে থাকে এরকমটা। কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে ট্রেনের যে বিষয়টা, এটি কিন্তু হামলা না, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। হুম, আমরা ট্রেনে যদি ঢিল একটু ছোড়াটাকে আপনি হামলা বলছেন না, ট্রেনে ঢিল ছোড়াটাকে আপনি হামলা বলছেন না, মানুষকে রক্তাক্ত করাটাকে আপনি হামলা বলছেন না। দেখেন, এটাকে আমি হামলা কেন বলছি না সেটা আমি একটু ব্যাখ্যা করলে আপনি হয়তো বা বুঝতে পারবেন। আমি একটু ব্যাখ্যা করি। ব্যাপারটা হচ্ছে, আমরা যখন এটা মানে আন্দোলনের ঘোষণাটা দেই বা শিক্ষার্থীরা দেয় আন্দোলনের ঘোষণাটা, 14 তারিখ এটা একটা বিশাল প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা হয় যে আমরা হচ্ছে আন্দোলন করব, এবং হচ্ছে সেই আন্দোলনের অংশ হিসেবে রেল গেটটা থাকবে। তো এরকম একটা প্রেক্ষাপটে ঘোষণাটা দেওয়া হয়। তার পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে বনানী উপকমিশনার, ওনার সাথে মিটিং করি, এবং উনি বলে যে হচ্ছে তোমাদের আন্দোলনটা যৌক্তিক, কিন্তু তোমরা কি রেল গেটটা কোনোভাবে ছেড়ে দিতে পারো কিনা। তো শিক্ষার্থীরা বলে না স্যার, আমরা হচ্ছে রেল গেটে যাব এবং হচ্ছে সেখানে আমরা অবস্থান করব, এটাই আমাদের এখন পর্যন্ত স্ট্র্যাটেজি। ঠিক আছে। তো তারপরে রাষ্ট্র কিন্তু অলরেডি জানে ব্যাপারটা যে হচ্ছে এখানে আন্দোলনটা হবে। তার পরবর্তীতে হচ্ছে 17 তারিখ, 18 তারিখের আগে 17 তারিখ হচ্ছে আমরা যে আমাদের ডিজিএফ এর যে মহাপরিচালক, ওনার সাথে মিটিং করি। ওনার সাথে মিটিং করার সময় একই কথা হয় যে তোমরা
ট্রেনে যদি ছেড়ে দাও, ট্রেন ব্যাপারটা ছেড়ে দাও, তাহলে ভালো হয়, যেহেতু হচ্ছে ট্রেন একটা বিশাল ব্যাপার এবং হচ্ছে রাষ্ট্রের যোগাযোগের একটা বড় বিষয় এখানে ট্রেনটা। তো ওই জায়গাটা সেক্ষেত্রে একই কথা ছিল যে হচ্ছে স্যার আমরা ট্রেনে অন্তত 1 ঘন্টার জন্য হলো যাবো এবং সেখানে অবস্থান করব। তো এই বিষয়টার পরবর্তীতে সকালবেলা যখন আন্দোলনটা হইলো, তখন কিন্তু রাষ্ট্র অলরেডি সবাই জানে যে হচ্ছে কালকে এখানে আন্দোলন হবে এবং ট্রেনটা, শিক্ষার্থীরা বলছিল যে ট্রেনটা যাতে না আসে এখানে, যেহেতু আন্দোলনটা হলো ট্রেনটা যাতে অফ রাখা হয়, এই একটা ব্যাপার বলা হয়েছিল। কিন্তু যখন আন্দোলনটা হলো, মানে ওখানে যখন শিক্ষার্থীরা গেল, তখন দেখা গেল কি শিক্ষার্থীরা অবস্থান করে আছে রেলগেটের মধ্যে প্রায় 2-3 হাজার শিক্ষার্থী, এবং একই সময় ট্রেনটা আসতে থাকলো, উপকূল এক্সপ্রেস যেটা বলা হয়েছিল, ট্রেনটা আসতে থাকলো। তো ওই মুহূর্তে ট্রেনটা যত দ্রুতবেগে আসতেছিল, যদি শিক্ষার্থীদের উপর দিয়ে যাইতো 2-3 হাজার শিক্ষার্থী, এখানে কিন্তু অনেক শিক্ষার্থী আহত হইতো। কিন্তু ওইটা বুঝার পরে শিক্ষার্থীরা কিন্তু এখানে হচ্ছে আপনার যে কাপড় ছিল, লাল কাপড় দিয়ে ট্রেনটাকে থামানোর চেষ্টা করে, যে হচ্ছে যেহেতু এখানে একটা আন্দোলন হচ্ছে, ট্রেনটা থামলে এটা হয়তো পরে যাক, শিক্ষার্থীরা সরে গেলে তারপরে পরে যাক, এই বিষয়টা বিবেচনা করে থামাতে বলা হয়। কিন্তু ট্রেনটা থামে না এবং আরো গতি বেড়ে যায়। তো একটা পর্যায়ে শিক্ষার্থীরা হচ্ছে মানে বিচ্ছিন্ন হয়ে একদিকে যেতে থাকে নিজের প্রাণ বাঁচানোর জন্য। তো যখন শিক্ষার্থীরা এখান থেকে সরে যায়, তখন রেলটা একটু স্লো হয়। রেলটা স্লো হলে তো ওই যে একটা ক্ষোভ জন্মালো শিক্ষার্থীদের মধ্যে থেকে, যে হচ্ছে আমরা তো বলেছিলাম ট্রেনটা না আসুক, এবং তারপরে আমরা লাল পতাকা দিয়ে হচ্ছে অনেক দূর আগে থেকেই, প্রায় হাফ কিলোমিটার আগে থেকে আমরা বলতেছিলাম ট্রেনটা থামুক অন্তত। ট্রেন কিন্তু থামানো যায়, এক বা হাফ কিলোমিটার আগে থেকে বললে ট্রেনটা থামানো যায়, থামাতে পারতো ইচ্ছা করলে। তো ওই জায়গাটা যদি থামাইতো, তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই ক্ষোভটা জন্ম নিত না। ওই ক্ষোভ থেকে হয়তো বা কয়েকজন ট্রেনের নিচে যে নুড়ি পাথরগুলো থাকে, সেই নুড়ি পাথরগুলো ছুঁড়ে মারছে, এবং কাহিনীটা কি করছে, এই কাজ ভেঙে যে একজন মা ছিল তার হাতের মধ্যে লাগে, এবং তার হাতের রক্তটা শিশুর মাথার মধ্যে লাগে, যেটাকে প্রচার করা হয়েছে যে হচ্ছে শিশুর মাথার মধ্যে লাগছে, রক্ত পড়ছে। ব্যাপারটা হচ্ছে তার মায়ের হাতের মধ্যে লাগছিল, ওই রক্তটা শিশুর মাথার মধ্যে লাগে। যদিও এখানে আমরা দুঃখিত, যে হচ্ছে এই ব্যাপারটার জন্য খুবই দুঃখিত, এবং এটার জন্য আমরা হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদেরকে যথেষ্ট স্বাস্থ্য সহায়তা যতটুকু লাগে তা আমরা করেছি, এবং একই সাথে হচ্ছে আমরা এটার জন্য প্রেস ব্রিফিংয়ে দুঃখ প্রকাশ করেছি। সেই সাথে হচ্ছে যারা এখানে হামলা করেছিল, হ্যাঁ, আমরা বলেছি যে হচ্ছে তাদেরকে যদি পাওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখানে হয়তোবা এরকম করে কাউকে চিহ্নিত করা যায় নাই ওই সময়টায়। একই সাথে আমরা আবার বলতে চাই যে এই বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, এবং এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং এখনো দুঃখ প্রকাশ করছি। এটা দুঃখ প্রকাশ করারই কথা আসলে, সেই জায়গাটাই আসলে। আপনি যে কথাটি বললেন যে ট্রেনকে লাল পতাকা দেখানোর পরেও ট্রেনটি আসলে থামেনি, একটা পর্যায়ে ট্রেনটি স্লো হয়। আসলে ট্রেন কিন্তু বাস বা মোটর বাইকের মতো ইনস্ট্যান্ট ব্রেক করতে পারে না। এখানে হচ্ছে একটা হিউজ সময়ের ব্যাপার থাকে। তো সময়ের ব্যাপারটা বিবেচনা করে হয়তো ড্রাইভার আগে ব্রেক চেপেছিল, বাট পরে স্লো হয় আপনাদের উপর দিয়ে বা আপনার পাশ থেকে চলে যায়। বাট আপনার যে পাথরগুলো ছোড়া হলো আহ, যাত্রীদের লক্ষ্য করে, যাত্রীরা তো কেউ আসলে আপনাদের আন্দোলনের সাথে কানেক্টেড না। আপনাদের ক্ষোভ থাকতে পারে সরকারের প্রতি, ক্ষোভ থাকতে পারে প্রশাসনের প্রতি। সাধারণ যাত্রীদের উপর নুড়িপাথর ছোড়াটাকে মানে এটা কিভাবে দেখছেন আপনি? এটা কি আসলে কতটুকু যৌক্তিক বা মানবিক দৃষ্টিকোণ থেকে কতটা ইয়ে আছে? মানে যারা কিনা নিজেদের ক্ষোভ সাধারণ মানুষের উপর দিয়ে পাথর ছুঁড়ে আসলে প্রশমন করার চেষ্টা করে, তারা আসলে কি বাঁচিতে পারার যোগ্যতা রাখে? দেখেন, আমি এখানে বলি, এখানে হচ্ছে সাধারণ মানুষের উপরে কেউ নুড়ি পাথর ছুড়ে নেই। ব্যাপারটি যেটা হয়েছে আসলে, এটা একটা পাথর ইনস্ট্যান্ট ছোড়া হচ্ছে ট্রেনের উপরে, ট্রেনের মধ্যে মানুষ ছিল, মানে পাথর ছোড়া ট্রেনের উপরে, ট্রেনের মধ্যে মানুষ থাকে, সাধারণ এটা মানুষ থাকে, একটা সাধারণ মানুষ গায়ে লাগবে। ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া, একটা ইনস্ট্যান্ট রিয়াকশন, যেটা হচ্ছে যেহেতু এই জড়বস্তু মানে ট্রেনটা সেটা চলে আসছে, তো শিক্ষার্থীরা আসলে এটা আসবে না। তো যেহেতু জড়বস্তুটা চলে আসছে, ট্রেনটা চলে আসছে, ওই ট্রেন ব্রেক জড়বস্তুর করলে, উপর মানে ট্রেন ব্রেক করলে যে একটা টাইম লাগে, একটা সময় লাগে ট্রেন থামতে, এটা আসলে পৃথিবীর তো এক্স্যাক্টলি জানতো না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা টাইম লাগে, ঠিক আছে। কিন্তু ওই যে ইনস্ট্যান্ট একটা প্রতিক্রিয়া, যেহেতু ট্রেনটা আসতেছিল, ওইখানে প্রায় 1000-3000 স্টুডেন্ট ছিল, তাদের সবার যে ইনস্ট্যান্ট রিয়াকশন, সবার রিয়াকশন কিন্তু একরকম হয় না। আপনি যদি 3000 লোক একসাথে থাকে, সবার মন মাইন্ড একরকম হয় না। তো ওইখান থেকে 2-1 জন হয়তো বা হচ্ছে একটু আহ মানে বুঝতে পারে নাই, তারা হচ্ছে ইনস্ট্যান্ট রিয়াকশনের মাধ্যমে তারা হচ্ছে এটাতে ইয়ে হয়েছে যে হচ্ছে আমরা ট্রেনটাকে একটা কেন আসলো, এই যে ইনস্ট্যান্ট রিয়াকশন থেকে তারা হচ্ছে এটা মারছে। মূলত এখানে কিন্তু যাত্রীদের সঙ্গে তাদের কোনো ক্ষোভ নাই। হুম, এই জায়গাটা আপনাকে যদি একটু বুঝতে পারেন আপনি, তাহলে ধরতে পারবেন বিষয়টা কি করছে আসলে। তবে এটা খারাপ কাজ হয়েছে, এটা ভালো কাজ হয়নি। এবং আপনি যেটা বললেন যে হচ্ছে যারা হামলা করে বা হচ্ছে তাদেরকে শিক্ষার্থী পড়াকে যোগ্য কিনা, দেখেন আহ তারাও তো মানুষ। এখানে যারা তেতুমে যারা পড়াশোনা করে তারাও মানুষ, যারা ঢাবিতে পড়াশোনা করে তারাও মানুষ, যারা অন্যান্য কলেজে পড়াশোনা করে তারাও মানুষ, আমরা মানুষ, আপনি মানুষ, আমি মানুষ, ঠিক আছে না? সবাই মানুষ। কিন্তু ওই ইনস্ট্যান্ট রিয়াকশনটা হয়তো বা ওই মুহূর্তে তাদের জন্য ভালো ছিল না, এবং এটা আমি এখনো বলতেছি তাদের জন্য ভালো ছিল না ওইটা। তো এইটার জন্য যদি আপনি একটা শিক্ষার্থীকে তার পুরো লাইফটাকে বিবেচনা করেন সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্য কিনা, তাহলে মনে হয় না এটা একটু সংকুচিত হয়ে গেল ব্যাপারটা?
আমার মনে হয় সংকুচিত হয়ে গেল। তো আসলে সোশ্যাল মিডিয়ায় মানুষ এভাবে দেখছে এবং দেশের মানুষের সামনে আপনাদের ইমেজটা এভাবেই গঠিত হয়েছে। এখানে আমি নিজে থেকে কিছু বলছি না, আমি একটা হ্যাঁ, সোসাইটি একটা অংশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এখানে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই জনাব আমিনুলের কাছেই। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, দ্রুত শেষ করতে হবে। আসলে কথা বললে হয়তো আরো বাড়বে, কথা শেষ হবে না। জি, জি। সাত কলেজ, প্রথমে যে আন্দোলনটা আমরা দেখলাম, আপনারা কিন্তু সাত কলেজের সাথে ছিলেন। সাত কলেজ নিয়ে আপনারা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঢাকা করার চেষ্টা করলেন। পরবর্তী দেখা গেল সাত কলেজ কিছুটা আন্দোলন কিছুটা প্রশমিত হয়ে গেল, আপনার তুমি বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়ে দিলেন। তো সাত কলেজকে বেরিয়ে আসার কারণটা আসলে কি ছিল? আচ্ছা, এখানেও একটু মনে হয় ক্লিয়ার করার প্রয়োজন রয়েছে। তো আমরা প্রথমে যখন আন্দোলনটা শুরু করি, আমরা হচ্ছে 12ই আগস্ট, 12ই আগস্টে প্রথম আমরা হচ্ছে একটা আলোচনা করি যাতে তুমি বিশ্ববিদ্যালয় করার একটা প্রেক্ষাপটে আলোচনা করি, এবং 18ই আগস্টে আমরা প্রথম ক্যাম্পাসের মধ্যে গণস্বাক্ষর করার জন্য, শিক্ষার্থীরা আসলে চায় কিনা তুমি বিশ্ববিদ্যালয় সেটা করার জন্য আমরা শিক্ষার্থীদের মধ্যে গণস্বাক্ষর নেওয়া শুরু করি। তারও 1 মাস, প্রায় 22 দিন, 22 দিনের পরে, 22 দিন পরে হচ্ছে ঢাকা কলেজ কেন্দ্রিক একটা আলোচনা হয়, যেখানে তারা বলে যে 7 কলেজ সংস্কার চাই, এরকম একটা গ্রুপ খোলা হয় যেখান থেকে বলা হয় যে 7 কলেজের সংস্কার নিয়ে তারা কাজ করবে। তারা কিন্তু বলে নাই যে 7 কলেজকে বিশ্ববিদ্যালয় চাই প্রথমেই। হ্যাঁ, তো আমরা কিন্তু তিতুমির কলেজের আন্দোলনটা প্রথমে শুরু হয়েছে 12ই আগস্ট প্রথম শুরু হয়েছে। তারপরে আস্তে 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 আরো 22 দিন পরে তারা বলছে 7 কলেজ সংস্কার চাই। তারও 1 মাস পরে তারা বলছে যে আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই, 7টা মিলে। তো আমরা কিন্তু আগেই তিতুমির বিশ্ববিদ্যালয়ে ওই দাবিতে মানে ছিলাম। ওই সময় তো, ওই সময় মানে যখন সাতটা কলেজ বললো যে আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই, সেই সময়টাতে আপনারা কি চাচ্ছেন? সাত কলেজের সাথে থাকবেন? সেই সেই সময়টাতে আমাদেরকে তারা ডেকেছিল যে হচ্ছে আপনারা আসলে কি চান। তো আমরা তাদের সঙ্গে একবার একটা মিটিং এ যুক্ত হয়েছিলাম। যুক্ত হওয়ার পর তাদের বিষয়গুলো আমরা শুনি যে আপনারা আসলে কিভাবে চান। তো তারা যেগুলো বলেছিল সেগুলো সেই সময়টা আমাদের মনে হয় নাই যে হচ্ছে এগুলো প্রাসঙ্গিক। তো সেই জায়গাটা আমাদের মনে হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় যেটা আমরা দাবি করছি এইটা আমাদের কাছে বেশি প্রাসঙ্গিক। তো ওই জায়গা থেকে আমরা তাদেরকে বলে আসছিলাম যে আমরা আপনাদের এই 6 কলেজের সঙ্গে নেই, আমরা আলাদাভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় চাই, আপনারা 6 কলেজ নিয়ে আলাদাভাবে রাষ্ট্রের কাছে দাবি করেন, সেটা মনে হয় আপনাদের জন্য বেশি যৌক্তিক হবে, ভালো হবে। তো আমরা আগে আমাদের পয়েন্টটা ক্লিয়ার করে দিয়েছিলাম, তারপর আমরা দেখেছি যে হচ্ছে আমাদের নিয়ে টানাটানি অনেক কিছু হয়েছে 7 কলেজ নিয়ে। তো ওই জায়গাটাই আর কি। আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে আমরা একটু তামিম বিন তামিমের কাছে আসতে যাচ্ছি। আহ, যেহেতু সাত কলেজ এর আগ পর্যন্ত, মানে কিছুদিন আগে আসলে ঢাবির সাথে কানেক্টেড ছিল, কিছুদিন আগে ঢাবি থেকে সাত কলেজের মুক্তি ঘটেছে, আমরা দেখেছি মিডিয়াতে এটা বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। তো আসলে সাত কলেজ ঢাবি থেকে বেরিয়ে যাওয়ায় বা তুমি আসলে, বা এই সাত কলেজ আসলে ঢাবি থেকে না থাকায় ঢাবির কোনো প্রভাব পড়ছে কিনা ঢাবির উপরে? আহ, যেমন সাত কলেজের স্টুডেন্টরা প্রায় সময় মিডিয়াতে বলে যে সাত কলেজের টাকায় ঢাবি চলে, এরকম একটা কথা তারা বলে থাকে প্রায়। তো আসলে ঢাবির এই বর্তমান সিচুয়েশনটা কি? সাত করে চলে যাওয়ার পরে ঢাবির পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট গুলো কি, আপনি যদি বলবেন। তানিম বিন টাইম। হ্যাঁ, ধন্যবাদ স্যারের। প্রথমত হচ্ছে যে মানে 7 কলেজ চলে যাওয়াতে এটাতে হচ্ছে 7 কলেজেরও একটা আসান হয়েছে, মুশকিল আসান হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রেও একই অবস্থা। কারণ 7 কলেজ যখন থাকে তখন আমাদের যে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং গুলো করা হয়, র্যাঙ্কিং গুলোতে হচ্ছে 7 কলেজের স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করা হয়। তো অ্যাড্রেস করলে স্বাভাবিকভাবে হচ্ছে মানে যারা মূল ক্যাম্পাসে আছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা ফ্যাসিলিটিস অনেক বেশি পায়। সো তাদের যে আউটপুট গুলো, রেজাল্ট গুলো কিংবা হচ্ছে অন্যান্য বিষয়গুলো, সেইগুলো একরকম। আবার 7 কলেজের স্টুডেন্টদের হচ্ছে আরেক রকম। কিন্তু ওভারঅল যখন হচ্ছে অ্যাভারেজ আমরা হচ্ছে গড় করতে যাই, তখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের যেই মানে অ্যাভারেজটা আছে সেটার থেকে হচ্ছে অনেকটা নিচে নেমে যায়। তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং গুলোতে যখন হচ্ছে 7 কলেজকে অন্তর্ভুক্ত করা হয়, তখন ঢাকা ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং এর উপর প্রভাবগুলো কিংবা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যখন স্ট্যান্ডার্ড গুলো সেট করা হয় এবং হচ্ছে 7 কলেজকে অ্যাকনলেজ করা হয়, তখন মানে ইন্টারন্যাশনাল অঙ্গনে এই সমস্যাটা হয়। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে লেভেলিং করাটা, সেইখানে একটা সমস্যা হয়। এখন 7 কলেজ যাওয়াতে এটা একটা হচ্ছে আমাদের ঝামেলা গেছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের টিচাররা, এরা হচ্ছে অনেকেই 7 কলেজের পরীক্ষা, এরপরে হচ্ছে ভাইবা, এইগুলোতে হচ্ছে থাকতেন। তো সাধারণতই হচ্ছে একজন পাবলিক ইউনিভার্সিটি টিচারের যতদূর কাজ করা দরকার, গবেষণা প্লাস হচ্ছে নিজের ক্লাসের প্রিপারেশন নেওয়া, এইগুলোর ক্ষেত্রে ওনারা হচ্ছে অনেক বেশি, এটা কি বলবো, যে এক ধরনের হচ্ছে মানে অলস একটা ভাব থাকতো বেশি। বরং হচ্ছে 7 কলেজের ভাইবা কিংবা হচ্ছে খাতা দেখা কিংবা হচ্ছে পরীক্ষা নেওয়া, যেগুলোর সাথে হচ্ছে এক্সট্রা তারা হচ্ছে একটা টাকা পেতেন, তো সেইগুলোর দিকে হচ্ছে কিছু সংখ্যক টিচারের হচ্ছে মনোযোগটা অনেক বেশি থাকতো। স্বাভাবিকভাবে হচ্ছে ক্লাসগুলো হ্যাম্পার হইতো। সেই জায়গা থেকেও এখন সেই জায়গাগুলো হচ্ছে কমবে, যদিও ঢাকা ইউনিভার্সিটি টিচার আবার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ক্লাস নেন, এই সমস্যাটা থাকবে। কিন্তু হচ্ছে 7 কলেজ কেন্দ্রিক যে 7 কলেজে
যে সুযোগটা ছিল সেই সুযোগটা রহিত হওয়ার ফলে এখন তাদের ওই জায়গাটা হচ্ছে কমে যাবে, যার ফলে শিক্ষার্থীরা মনে হয় কিছুটা পরিমাণ হলেও এই জায়গায় হচ্ছে উপকার পাবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই স্টার বিল্ডিং এ কিংবা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি গুলোতে সব জায়গায় অনেক বেশি চাপ তৈরি হতো এই 7 কলেজের কারণে, কারণ এদের তো একটা বিশাল পরিমাণ স্টুডেন্ট সংখ্যা। এখন এত বেশি পরিমাণ স্টুডেন্টদেরকে যখন সার্ভিস দিতে যাবেন আপনি, তখন স্বাভাবিকভাবে আপনার নিজের যে স্টুডেন্টরা আছে তাদেরও যে সার্ভিসের জায়গাটা সেটা হচ্ছে অনেকটা বেশি কমে যাবে। এটা একটা আচ্ছা, জনাব তানভীর কাইয়ুম, ধন্যবাদ। আমরা বিষয়টা বুঝতে পেরেছি, ছাত্র ছাত্রীর কাছে ঢাবির চাপটা কমে যাচ্ছে, এক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো ঢাবি ভবিষ্যতে আরো ভালো র্যাঙ্কিং করবে। আমরা সেই প্রত্যাশাতে থাকলাম। আহ, শেষ প্রশ্ন জনাব আমিনুল ইসলামের কাছে, যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে। আহ, আহ, এক কথা উত্তর দিন। যদি সরকার দাবি না মানে কিছু বিশ্ববিদ্যালয় আলাদা অবকাঠামো আলাদা কোনো নীতিমালা না দেয় কিছু বিশ্ববিদ্যালয়ের জন্য, সেক্ষেত্রে কি আপনারা আবার আন্দোলনে যাবেন, হ্যাঁ বা না? এখন পর্যন্ত যেটা উত্তর সেটা হচ্ছে তারা আবার আন্দোলন করবে। আচ্ছা, যদি আবার আন্দোলন করা হয় সেক্ষেত্রে আহ জনগণের জানমালের যে ক্ষতির বিষয়টা, আহ এমনিতে ঢাকাতে জ্যামের নগরী বলা হয়, প্রতিদিন লক্ষ লক্ষ কর্মঘন্টা নষ্ট হচ্ছে রাস্তায়। তো আপনাদের এই আন্দোলনের কারণে এই কর্মঘন্টার পরিমাণটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এই দায়ভারটা কে নিবে আসলে? আহ, একটু যদি ডিটেইলে বলি, ব্যাপারটা হচ্ছে এই যে কয়দিন আগে 6 দফার কথা বলে গেল, 6 দফা মেনে নিয়েছে রাষ্ট্র, রাষ্ট্র নিজেই বলে গেছে, রাষ্ট্রের প্রতিনিধি এসে বলে গেছে। এখন এই 6 দফা যদি শিক্ষার্থীদের কিন্তু বলে গেছে 6 দফা যদি তারা না মানে তাহলে 7 দিন পর আন্দোলন নামবে। এখন রাষ্ট্র যদি 6 দফা না মানে তাহলে কিন্তু সেক্ষেত্রে আন্দোলন নামবে। তো যদি রাষ্ট্র 6 দফাটা মেনে নেয় তাহলে তো ভালো, ওয়েল ডন, তাহলে সেক্ষেত্রে আন্দোলন নামবে না। তাহলে যদি না মানে তাহলে কিন্তু রাষ্ট্রই শিক্ষার্থীদেরকে পুশ করছে আন্দোলন নামার জন্য, এবং এই কর্মঘণ্টা নষ্ট হওয়ার জন্য রাষ্ট্রই দায়ী থাকবে। কারণ রাষ্ট্র নিজে বলে গেছে এখানে এসে যে তোমাদেরকে এটা দেওয়া হবে। এখন যদি তারা না দেয় তাহলে দেখে রাষ্ট্রই নিজে হচ্ছে দ্বিচারিতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে নামিয়ে দিল রাস্তায় আবার ওই জায়গাটা। তাহলে তার মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে আজকে পর্যন্ত ছিল আপনাদের আলটিমেটামের শেষ দিন। আহ, কত মানে আগামীকালকে হচ্ছে আমরা নতুন কিছু দেখতে পাবো, দেখতে না পাইলে আপনারা আবার আন্দোলনে যাবেন। এটা এটা কিন্তু আমাদের আলটিমেটাম না, এটা রাষ্ট্রের আলটিমেটাম। রাষ্ট্র নিজেই বলে গেছে 7 দিনের মধ্যে তোমাদেরকে এটা দৃশ্যমান হওয়া শুরু করবে। এখন যদি দৃশ্যমান হওয়া না শুরু করে তাহলে সেক্ষেত্রে আন্দোলন নামতে পারে আবারই। ব্যাপারটা খুবই ইজি, যে রাষ্ট্র নিজেই বলে গেছে 7 দিনের মধ্যে তারা হচ্ছে একটা কার্যক্রম শুরু করবে। তো ওই জায়গাটা যদি হচ্ছে তারা না করে তাহলে শিক্ষার্থীরা আবার আন্দোলন নামবে, এরকমটাই ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। জনাব তানভীর কাইয়ুম, লাস্ট মিনিটটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, যেহেতু আপনাকে দ্বিতীয়বার শেষে সুযোগ দেওয়া হয়েছিল। সো লাস্ট মিনিটে আপনি আপনার লাস্ট কথাটুকু বলে আমরা মিটিংটা শেষ করবো। জনাব তানভীর কাইয়ুম। যে আমার প্রশ্নটা আমি একজাক্টলি বুঝতে পারি নাই। আহ, আমাদের সময় যেহেতু শেষের দিকে, আমরা শেষ মিনিটে আছি, তো শেষ মিনিটে কথা বলার সুযোগটা আপনাকে দেওয়া হচ্ছে, যেহেতু আপনি দ্বিতীয়বারের সুযোগটা পেয়েছিলেন। আচ্ছা আপনার আচ্ছা, 1 মিনিটের কথা শেষ হলে আমরা শেষ করবো। থ্যাংক ইউ। এখন হচ্ছে রাষ্ট্রের ভিজিবল যে কাজগুলো তারা বলতেছেন, এখন তারা হচ্ছে ভিজিবল বলতে কতটুকু বুঝবেন সেটা, তাদের যে দাবিগুলো ছিল বাস কেন্দ্রিক, টিচার কেন্দ্রিক, এর হচ্ছে আরো বেশ কয়েকটা কেন্দ্রিক। এখন রাষ্ট্র তো 7 দিনের মাথায় হচ্ছে সবগুলো দিয়ে দিতে পারবে না, হয়তো তাদের যে মানে ফাইল চালিয়ে কিংবা হচ্ছে অন্যান্য যে কাজগুলো সেইগুলো হয়তো শুরু হবে, তো সেইগুলো তো অনেক বেশি ভিজিবল হবে না শুরু থেকে। এবং হচ্ছে আন্দোলনের যে গতি প্রকৃতি, তারা হচ্ছে আগে ক্যাম্পাসের ভেতরে ছিল কিংবা হচ্ছে ক্যাম্পাসের আশেপাশে ছিল, পরবর্তীতে আবার চলে গেছে মানে নর্থ সিটি ব্লক করার জন্য। তো তারা যদি আন্দোলন করে সেটা ভালো কথা, কিন্তু যদি হচ্ছে এরকম মানে ম্যাস ভোগান্তি তৈরি হয় তাহলে সেটা অবশ্যই হচ্ছে ভালো বার্তা দিবে না। কারণ ইতোমধ্যে আপনি দেখেন যে মানুষজন আন্দোলনে অনেক বেশি, শাহবাগকে ব্লক করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ব্লক করা হচ্ছে, আন্দোলনে মানুষ অনেক বেশি ক্লান্ত। এবং হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ের মানে যে বিশ্ববিদ্যালয় করার যে যৌক্তিকতা সেটাও হচ্ছে অনেক বেশি কম। এবং মানে তিতুমির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই পরবর্তী যে চাহিদাগুলো, যেগুলো হচ্ছে রাষ্ট্র তাদের কাছে ওয়াদা করছে, সেই ওয়াদার বিষয়গুলো জন্য তারা হচ্ছে আন্দোলন করতে পারে। কিন্তু সেটার জন্য যেহেতু অলরেডি তাদের একটা ডিফেম হয়ে গেছে, পরের স্টেপ গুলো তাদের আমার মনে হয় যে অনেক বেশি সচেতন ভাবে নেওয়া উচিত প্রতিটা স্টেপ। কারণ তাদের যে ডিফেম গুলো হয়ে গেছে, এই ডিফেম তারা পরবর্তীতে হচ্ছে মানুষের যে সহানুভূতির জায়গাগুলো সেগুলো আর পাবে না। রাষ্ট্র যদি তাদের প্রতি মানে তাদের সহানুভূতি না দেয় কিংবা হচ্ছে তাদের ফেভারে না যায়,